আসসালামু ক্লাস 5। আজকে আমি তোমাদের আলোচনা করব মধুমান্তে বাঘের মুখে। তোমাদের যে পাঠ্যটি আছে আগে যতটুকু পড়ানো হয়েছে তার পরের পাঠ থেকে। মধুমান্তে বাঘের মুখে কার লেখা? শিবশঙ্কর মিত্র। আমরা আগের ক্লাসে লেখক শিবশঙ্কর মিত্রের জীবন পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি এবং মধুমান্তে বাঘের মুখে এর অর্ধেকটা আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব। তো আমরা দেখেছিলাম যে ধনাই, আরজান এবং কফিল এই তিনজনের মধু সংগ্রহের কাহিনী এই গল্পের মূল আলেখ্য এবং কিভাবে তারা বিপদের সম্মুখীন হবে সেটাও আমাদের আলোচ্য বিষয়। আমরা দেখেছিলাম যে তিনজনের মধ্যে কাজ ভাগ করা থাকে। একজন কি করে না কাস্তে দিয়ে সোজা গাছের উপরে উঠে যায় এবং চাক কাটে। আরেকজন কি করে, আরেকজন কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দেয় যাতে করে মৌমাছি পালায়। আরেকজন গাছের নিচে দাঁড়িয়ে থাকে ধামা নিয়ে যাতে করে চাক কাটার পর চাক যখন কাটবে, চাক কাটার পরে ওই মধুটা যাতে গাছের মাটিতে না পড়ে গাছের নিচের যে লোকটি যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার ধামার উপর যেন মধুটি পড়ে, যেন ওই মধুটি নিচে না পড়ে যায়, যাতে ধামার উপর পড়ে। তো একজন নিচে দাঁড়িয়ে থাকে গাছের নিচে। তারপরে আমরা আলোচনা করেছিলাম ধনাই কিভাবে লোকের কাছে বলে বেড়ায় সে মন্ত্র জানে, সে নাকি মৌমাছিকে ভুল পথে চালিত করে। এটা অনেক লোক বিশ্বাস করে, অনেক লোক বিশ্বাস করে না। আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে চাক খোঁজার পন্থা, যে মৌমাছি কখন ফুল থেকে মধু নিয়ে চলে যাচ্ছে তার পিছু পিছু ধাওয়া করা, ছুটে গেলেই চাক পাওয়া যায়। এর ফলে কি দেখা যায় যে তিনজনের একত্রে থাকা সম্ভব হয়ে ওঠে না, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা দেখেছিলাম যে বনের মধ্যে দিয়ে কিভাবে তারা যাচ্ছে আর কি, বনের মধ্যে সুলো ডিঙিয়ে তারা কিভাবে এগিয়ে চলেছে। তার মধ্যে ধনাই সব থেকে আগে, তার হাতে লাঠি আছে, ঠিক আছে। তো সব কিছুই আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আর ট্যাগের প্রসঙ্গ এসেছিল এবং সেই ট্যাগটা কি বলেছিলাম না, দুই নদী মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ আকারের জমি, সেই ত্রিভুজ আকারের জমির যে শীর্ষদেশ যেখানে মিলিত হয়েছে, মস্তক যে শীর্ষদেশ, তাকেই বলা হয়েছিল ট্যাগ। আমি ছবিকে বলেছিলাম আগের ক্লাসে। আজকে আমি তারপর থেকে আলোচনা করবো। দেখো টেক্সটটা সকলে। ট্যাগের দিকে সামনে একটা গড়ান গাছ, তার ওপাশে হেদবনের ঝোপ। গড়ান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি বলে একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। তো ট্যাগের দিকে আমি বলেছিলাম যে এই যে ত্রিভুজ আকারের জমি, দুটো নদী মিলার ফলে, ঠিক আছে, ত্রিভুজ আকারের জমির যে শীর্ষদেশ, এটাই তো ট্যাগ। এটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এটাই ট্যাগ। তো এই যে ট্যাগের দিকে সামনে একটা গড়ান গাছ, এখানে একটা গড়ান গাছ আছে ট্যাগের দিকে সামনে, একদম ট্যাগের সামনে আছে একটা গড়ান গাছ, ঠিক আছে। তো ধরো একটা গড়ান গাছ ট্যাগের সামনে। তো গড়ান গাছ কি, সাপোজ এটা ধরো গড়ান গাছ, ট্যাগের সামনে আছে গড়ান গাছ, ঠিক আছে। তো গড়ান গাছ কি সুন্দরবনে দেখা যায়। এই গাছ সুন্দরবনের একটা গাছ, বিশেষ গাছ সুন্দরবনে আছে, সেই গড়ান গাছ। তো তার ওপাশে ঠিক তার ট্যাগের দিকে যে সামনেই আছে একটা গড়ান গাছ, ঠিক তার ওপাশে কি আছে, হেদবনের ঝোপ। হেদবনের একটা ঝোপ আছে। গড়ান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বললো, আরে আর একটা চাক পেয়েছি। তো গড়ান গাছে মধুর চাক, বুঝলেন, গড়ান গাছে আছে কি না মধুর চাক, মৌমাছির চাক করেছে গড়ান গাছ। এটা ধরো গড়ান গাছ কল্পনা করা যাচ্ছে এবং এখানে কি আছে, মধুর চাক, মৌমাছির চাক করেছে গড়ান গাছ। আর হেদবনের ঝোপ, হেদবনের জঙ্গল আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ট্যাগের দিকে সামনে একটা গড়ান গাছ আছে, ঠিক আছে, ঠিক তার ওপাশে আছে হেদবনের জঙ্গল। আর গড়ান গাছে মধুর চাক দেখে ধনাই কি বলছে, ওদের দিকে চিৎকার করে বললো, অর্থাৎ ধনাই প্রথমে দেখেছে এবং আরজান আর কফিলকে ডেকে কি বলছে যে আরে একটা চাক পেয়েছি। কোথায় আছে? গড়ান গাছে একটা চাক আছে, মৌমাছির চাক।
বলে একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দিয়ে সেদিকে গড়ার গাছের দিকে ধনাই এক দৃষ্টি তাকালো, দিয়ে কি বলছে? পর মুহূর্তে বললো, না রে, এতে মধু নেই। সঙ্গে সঙ্গে ধনাই বুঝে ফেলেছে, না এতে মধু নেই, চাকটা আছে ঠিক আছে, কিন্তু এতে মধু আর পাওয়া যাবে না, মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না গিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে? মধু হলেও হতে পারে। বলি আরজান এক খাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়লো হেদবনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। ট্যাকের মাথার দিকে, যে ট্যাক সামনের দিকে মাথা, এই দিকে তো ধনায় এগোলো না, গিয়ে বাঁ হাতে সোজা পথ ধরল। ঠিক বাঁ হাতে সোজা চলে গেল, কে? সে সোজা পথ ধরেছে ধনায়। এর মাঝে এই কফিলার আরজান চলে এসেছে। আরজান কিন্তু বিশ্বাস করতে চাইছে না। আরজান ভাবছে, না, ওদের মধু থাকলেও থাকতে পারে। আরজান কি বলছে? আর ধনাই মামু বললে কি হবে? ধনাইকে মামু সম্বোধন করেছে এবং কি বলছে যে ধনাই মামু বললে কি হবে? মধু থাকলেও থাকতে পারে, অসম্ভব কিছু নয়। বলি আরজান এক খাবা কাদা তুলে, মানে হাতের মুঠোয় ধরে যতটুকু, সে এক খাবা কাদা তুলে সোজা কোথায় মেরেছে? একদম মৌমাছি চাক লক্ষ্য করে মেরেছে। খাবারটা, এক খাবা যে কাদাটা, সোজা চাক লক্ষ্য করে মেরেছে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়লো হেদবনের ঝোপে। মাটির তাল চাকের ঠিক কোণে, মাটির তালটা চাকের কোণে লেগে সোজা কোথায় পড়েছে? সেই হেদবনের যে জঙ্গলটা আছে, হেদবনের ঝোপ, সেখানে গিয়ে পড়লো। কিন্তু চাকে আঘাত হয়েছে, মাটির তালটা চাকে লেগেছে, দিয়ে হেদবনের জঙ্গলে গিয়ে ঝপ করে পড়েছে। মধু বলল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। এই এক বিপদ, কারণ আমরা জানি যে মৌমাছিকে যদি আঘাত করা হয় ঢিল দিয়ে বা কিছু দিয়ে, মৌমাছি ছেড়ে দেবে? সে তো তাড়া করবে। তো মাটির তাল, কাদার তাল, কাদা মাটির তাল, তো সেটা যখন ছুঁড়েছে চাকে, এবং সেই চাকে আঘাত হয়ে যখন হেদবনের জঙ্গলে ঝপ করে পড়েছে, এর ফলে মৌমাছি চাকে আঘাত হয়েছে, সঙ্গে সঙ্গে তাড়া করেছে তাদের। কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। ওরা ছুটে একদম দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে কোথায়? একটা ঝোপের আড়ালে পালালো। ঝোপের ঠিক আড়ালে, সে ঝোপের আড়ালে তারা চলে গেল। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শিশে, ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এ শিশে পার হবে তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠি কাটা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শিশে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়ে সে কফিল আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করল। এদিকে ধনাই খানিকটা এগিয়ে গেছে। তার সামনে 3 থেকে 4 হাত চওড়া একটা শিশে। শিশে কি? ভালো করে বোঝো। শিশে কি না? সরু ছোট খাদ। আর খাদ মানে গর্ত, ছোট খাদ বা গর্ত, তাই তো? সরু ছোট খাদ বা গর্ত, শিশে। এবং এটা কত চওড়া? 3-4 হাত চওড়া। 3-4 হাত চওড়া। 3 হাত কি 4 হাত? এই যে 1 হাত, 2 হাত, 3 হাত এরকম করে, বা 4 হাত, 3-4 হাত চওড়া, ছোট সরু খাদ। তো ধনাই খানিকটা এগিয়ে গেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শিশে, অর্থাৎ কি না ছোট সরু গর্ত, 3-4 হাত চওড়া খাদ। তার মাথায়, ধনাইয়ের মাথায় আছে কি? কলস। এবং সেই কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শিশে পার হবে? অর্থাৎ কলস মাথায় আছে ধনাই, এবং কলস মাথায় নিয়ে এই যে 3-4 হাত যে ছোট সরু খাদ, সেটা লাফ দিয়ে কিভাবে পার হবে সেটা সে ভেবে পাচ্ছে না। এটা সে অনেক সমস্যার মধ্যে পড়েছে।
এটা তার প্রবলেম, সমস্যার মধ্যে সে পড়েছে। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার করে ফেলে দিল। তার দীর্ঘ লাঠিখানা, ডানাতে লাঠি আর বাঁ হাতে আছে কি কাস্তের চট, আমি বলেছিলাম আগের ক্লাসে। তো সেই লাঠিখানা, যে লাঠিটা নিয়েছে, সে লাঠিখানা সে কি করলো, ফেলে দিল চওড়া করে। তো তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার, মানে এরকম ভাবে এপার ওপার তার যে লাঠিটা আছে সাঁকোর মতো করে, আমরা জানি সাঁকো দেখেছি আমরা প্রত্যেকেই, এবং সেই সাঁকোর মতো করে সে ফেলে দিল লাঠিটা। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হওয়ার জন্য তৈরি হয়েছে। মাথায় কলসি আছে, কলস, কি করে পার হবে? 3-4 চওড়া সরু খাদ আছে, তার হাতে লাঠি আছে, সঙ্গে সঙ্গে সে ফেলে দিল সাঁকোর মতো, এবার পার হবে। কিন্তু একটা উপায় সে অবলম্বন করছে, কি সেটা না, সামনের বাঁশের মতো করে, ঠিক বাঁশের মতো সরু তবলা গাছ, তবলা গাছ সুন্দরবনেরই একটা গাছ। শীষে যেমন আমরা পাই সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলে সরু ছোট খাদ, সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চলে আছে সরু ছোট খাদ 3-4 হাত চওড়া, আর তবলা হচ্ছে সুন্দরবনেরই একটা সরু এবং লম্বা গাছ। সুন্দরবনেরই একটা গাছ সরু এবং লম্বা, সেটা হচ্ছে তবলা গাছ। তো লাঠিটা ফেলে দিয়েছে সাঁকোর মতো করে, আর কি করছে না, এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হওয়ার জন্য সে তৈরি হয়েছে। আর সরু তবলা গাছ আছে এবং সেটা ধরে সে শীষে পার হওয়ার জন্য তৈরি হয়েছে, সেটাকে ধরে ধরে ওই যে লাঠিটা ফেলে দিয়েছে তার উপর দিয়ে সে পার হবে। পার হয়ে সে কফিল আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হওয়ার জন্য, এবং এভাবেই সে মনে মনে স্থির করে নিয়েছে, মনস্থির করেছে ঘনায় যে সে এইভাবে পার হবে। কি করবে না, ওই যে লাঠিটা ফেলে দিয়েছে সাঁকোর মতো করে, আর সামনের বাঁশের মতো যে সরু তবলা গাছটা আছে, সুন্দরবনেরই একটা গাছ তবলা গাছ, সেই গাছটা ধরে শীষে পার হওয়ার জন্য সে তৈরি হয়েছে। সে মনস্থির করেছে যে এইভাবে পার হবে, এবং পার হওয়ার পরেই কফিল এবং আরজান তার দুজন যে সঙ্গী আছে তাদের দেখে বলবে এমনি করেই পার হবার জন্য। কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন? ধনাই অবাক। আচ্ছা ওরা কোথায় গেল, ওদের সাড়া পাচ্ছে না কেন? ধনাই ভাবছে যে আমি ওদের সাড়া পাচ্ছি না কেন, ওরা কোথায়? ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো, ভেবেই সে একবার পিছন দিকে একবার তাকাবার চেষ্টা করলো। কে? ধনাই। কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর। সে হুঙ্কারে বনকে উঠলো থরথর করে, আর যেন কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। ভীষণ ইন্টারেস্টিং। দেখ, ঠিক তাকাবার অবকাশই পেল না, কোনো সুযোগই পেল না, কোনো অবসরই পেল না। অবকাশ হচ্ছে অবসর, অবকাশ শব্দের অর্থ হচ্ছে অবসর, ঠিক আছে? অবসর, অবকাশ, অবসর। তো কোনো তাকাবার মানে সে পিছন থেকে আবার দেখছে যে আরজান আর কফিল কোথায় গেল। অবসর, ঠিক আছে? অবসর, অবকাশ মানে হচ্ছে অবসর। বেশ, দেখো এবার সবাই। তো কিন্তু তাকাবার অবকাশই পেল না, কোনো অবসরই পেল না। সঙ্গে সঙ্গে বিরাট হুঙ্কারে, প্রচন্ড গর্জন করে, হুঙ্কার মানে কি চিৎকার, প্রচন্ড চিৎকার করে একটা বাঘ ঝাঁপিয়ে পড়লো ধনায়ের। সে হুঙ্কারে বন খেয়ে পড়লো থরথর করে, এমন চিৎকার করে উঠেছে বাঘটা। আমরা জানি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ফেমাস, বিখ্যাত। তো এমন বাঘটা চিৎকার করে উঠেছে ধনায়ের ওপর যখন ঝাঁপিয়ে পড়ে, এবং আশেপাশের যে জঙ্গল, যে বন থরথর করে কেঁপে উঠেছে। আরজান কফিল ঝোপের আড়ালে হতভম্ব, অবাক, বিস্ময়, অবাক, বিস্ময়, অভিভূত। হতভম্ব মানে হচ্ছে অবাক, বিস্ময়। তো আরজান কফিল ঝোপের ভিতরে অবাক হইল, যা, তার মানে ধনাই কি বাঁচবে না? ধনাইকে কি খেয়ে ফেলবে, মেরে ফেলবে? আরজান কফিল চিন্তা করছে, অবাক হয়ে গেছে। হতভম্ব মানে কি? অবাক, বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়া। তাদের কথা বলার শক্তি নেই, তারা বাক শক্তি হারিয়ে ফেলেছে, তাদের মুখ থেকে কথা বার হচ্ছে না, নড়বার কোনো শক্তি রইল না। এমনকি এমন হতভম্ব, এমন অবাক হয়ে গেছে আরজান কফিল। ধনার উপর যখন বাঘটা চিৎকার করে ঝাঁপিয়ে পড়েছে, আরজান কফিল তাদের মুখ থেকে কথা সরছে না, এমনকি নড়বারও শক্তি নেই। ভয়ে তারা কাঠ হয়ে গেছে, নড়তেও পারছে না, না তারা পালাতে পারছে, না তারা এগোতে পারছে।
না তারা ধনাইকে বাঁচাবার জন্য এগোতে পারছে, না তারা পিছন ফিরে পালাতে পারছে, চুপচাপ হতভম্ব অবাক বিস্ময় অভিভূত। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল বাঘ, গিয়ে বলল সেই তবলা গাছের উপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। এদিকে ধনাইকে লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিয়েছিল, কিন্তু বাঘটা কোথায় গিয়ে পড়লো দেখো। ধনাইকে লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিল, বাঘটা গিয়ে পড়লো প্রথমেই সেই তবলা গাছের উপর। সুন্দরবনের যে গাছটা আছে সরু লম্বা গাছ, তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল, তাই তো ওই গাছের ওপর গিয়ে পড়েছে বাঘটা। ধনাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল বাঘটা, কিন্তু বাঘটা গিয়ে বললো একদম কোথায়, সোজা গিয়ে সেই তবলা গাছের উপর। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ধনাইকে ডিঙিয়ে এমন ঝাঁপ দিয়েছে যে বাঘটা সোজা গিয়ে কোথায়, তবলা গাছের উপর পড়েছে। এবং ধনাইকে ডিঙিয়ে বাঘের যে মস্তক, যে মাথাটা, সে বাঘের মাথাটা ওই গাছটাতে ঠোক্কর খেলো, সোজা ঠোক্কর খেলো। ঠোক্কর খেয়ে মানে দুর্দান্ত বেগে, প্রচন্ড বেগে, কারণ তীব্র গর্জনে চিৎকার করে একদম ঝাঁপিয়ে পড়েছে এবং তার গতি ছিল তীব্র, মানে দুর্দান্ত গতিতে সে গিয়ে গেছে। এবং এই দুর্দান্ত বেগে সে সোজা গিয়ে তার মাথাটা কোথায় আঘাত হয়েছে, তবলা গাছের উপরে সে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং বাঘের মাথাটা তবলা গাছের পুরো ঠোক্কর খেয়েছে দুর্দান্ত বেগে, তীব্র গতিতে। তার ফলে কি হবে, প্রচন্ড আঘাত হবে না বাঘের মাথাটা। ধনাই কিভাবে বেঁচে গেল দেখো। ভাগ্যের মানে তার ভাগ্যটা এতই ভালো যে তার উপর বাঘটা ঝাঁপিয়ে পড়তে পারলো না। সোজা বাঘের মাথাটা কোথায় গেল, কোথায় গিয়ে আঘাত হলো না, তবলা গাছের উপরে গিয়ে এসে পড়েছে এবং বাঘের মাথাটা তবলা গাছে ঠোক্কর খেয়ে মানে দুর্দান্ত বেগে তীব্র গতিতে ঠোক্কর খেয়েছে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে, মাথায় তো আঘাত লেগেছে, বাঘ সোজা উল্টে গিয়ে কোথায় বললো, সেই যে 3-4 হাত চওড়া শীষে, এই যে সেই ছোট্ট সরু গর্তের ভিতরে, 3-4 হাত চওড়া গর্তের ভিতরে বাঘ গিয়ে পড়ল, শীষের ভিতরে। 3-4 হাত চওড়া শীষে বা গর্ত, ছোট সরু খাত, তার ভিতরে গিয়ে উল্টে গিয়ে বাঘটা পড়ল। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি থেকে বাড়ি খেতে হলো সপান করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়লো শীষের গর্তের ভিতর, কলসও ভেঙে পড়লো তার মাথার উপর। বাঘের সারা মুখে, নাকে, চোখে ছিটকে পড়লো মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত করতে লাগলো। দেখো, তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে। হ্যাঁ, তবলা গাছ সুন্দরবনের যে সরু লম্বা গাছ, সেই গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচিয়ে দিল, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপান করে। কিন্তু তাকে ওই যে বাঘের লেজ হঠাৎ আঘাত হওয়ার ফলে যে শব্দ, আঘাত হওয়ার ফলে যে শব্দ, সেটা হচ্ছে সপান। সপান মানে কি, আঘাত হয়ে যাওয়ার পর মানে আঘাতের যে শব্দ, যে আঘাতটা হলো সে আঘাতের পর একটা শব্দ মিশে, যে একটা শব্দ, সেটা হচ্ছে সপান। ঠিক আছে, আমরা লিখছি না, বুঝে নাও ব্যাপারটা। তো সেই যে সুন্দরবনের একটা বিশেষ গাছ, সরু লম্বা গাছ তবলা, সেই তবলা গাছটা বাঘের হাত থেকে, বাঘের খাবা থেকে ধনাইকে বাঁচিয়ে দিল, কিন্তু বাঘের লেজের বাড়ি খেতে হলো তাকে। বাঘের লেজের বাড়ি অর্থাৎ বাঘের যে বাঘটা ছিল তার লেজের বাড়ি কোথায় গিয়ে বললো না, ধনাইয়ের ওপর গিয়ে বললো। হ্যাঁ, তার খাবা থেকে সে রক্ষা পেল, বাঘের খাবা থেকে রক্ষা পেল। কে বাঁচিয়ে দিল, ওই তবলা গাছটা। কিন্তু লেজের বাড়ি, সোজা লেজের আঘাত ধনাইয়ের ওপরে এসে পড়ল। এবার যে লেজটা সে ছুঁড়েছিল, ঠিক আছে, সেটা একদম ছপাত করে গিয়ে ওই যে তবলা গাছের মাথার উপর পড়েছে, তার মাথাটা তবলা গাছের উপরে পড়েছে এবং যে বাঘের মাথাটা সোজা গিয়ে কি করেছিল না, আমি বলেছি যে সোজা ধনাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি, সোজা গিয়ে তবলা গাছের উপর পড়েছে এবং তবলা গাছের সঙ্গে বাঘের মাথার ঠক্কর খেয়েছে, সোজা শীষের ভেতর দিয়ে উল্টে পড়েছে বাঘটা। এর ফলে বাঘের খাবা থেকে রক্ষা পেল, কিন্তু লেজের বাড়ি তাকে খেতে হলো সপান করে, অর্থাৎ আঘাতের ফলে যে শব্দ, সেটা হচ্ছে সপান। এবং এই যে লেজের আঘাতে ধনাইয়ের মাথার উপরে যে কলসটা ছিল, সেই কলসটা কি হলো, পড়ে গেল।
মাথার যে মধুর কলসটা ছিল সেটাও পড়ে গেল, ধনায়ের মাথার উপরে যে কলসটা ছিল লেজের বাড়ির আঘাতে সেটা পড়ে গেল। বাঘও বলল শীষের গর্তের ভিতর, কলসটা ভেঙে বললো তার মাথার উপর। অর্থাৎ বাঘ কি করেছে না, আঘাতে যে আঘাতটা হলো তবলা গাছের উপরে পড়ে যাওয়ার পরে মাথার সঙ্গে ঠক্কর খেয়ে, তবলা গাছের সঙ্গে বাঘের মাথা ঠক্কর খেয়ে যে আঘাতটা হয়েছিল শীষের ভিতরে তো বললোই, আর লেজের বাড়ির আঘাতে ধনায়ের মাথার উপর যে কলসটা ছিল সেটাও পড়ে গেল। তো বাঘ পড়েছে, কলসটাও গিয়ে পড়েছে একদম কার উপর? বাঘও বললো শীষের গর্তের ভিতর, আর কলসও ভেঙে বললো বাঘের মাথার উপর। অর্থাৎ কলসটাও ওই যে লেজের বাড়ির আঘাতে ধনায়ের কলসটা গিয়ে পড়েছে শীষের, আগে তো বাঘ পড়েছে, তারপরে শীষের মানে শীষের ভিতরে আগে বাঘটা পড়েছে, শীষে মানে হচ্ছে 3-4 হাত চওড়া সরু খাল, তো আগে বাঘটা পড়েছে, তারপরে ধনায়ের মাথার উপরে যে কলসটা ছিল সেটা গিয়ে পড়লো কার উপর? বাঘের মাথার উপর সোজা গিয়ে। মানে বাঘ আঘাত, বাঘ কি করলো না, তবলা গাছের আঘাতে বাঘ শীষের ভিতরে পড়ে গেল, তবলা গাছের সঙ্গে ঠক্কর খেলো বাঘের মাথা, সেটা এক বিপদ। বাঘের আর একবার বিপদ কি না, ধনায়ের উপরে যে কলসটা ছিল মাথার উপরে, ধনায়ের মাথার উপরে যে মধুর কলসটা ছিল সেটা লেজের বাড়ির আঘাতে সেই কলসটা আবার সেই বাঘের মাথার উপরে গিয়ে পড়ল। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে বললো মধু। বাঘের সারা মুখ নাক চোখ, কারণ মধু ভর্তি কলস ছিল ধনায়ের মাথার উপর। এবার যখনই পড়েছে বাঘের মাথার উপরে গিয়ে সোজা গিয়ে পড়েছে, লেজের বাড়ির আঘাতে ধনায়ের মাথা থেকে ছিটকে পড়েছে তো সেই শীষের ভিতরে 3-4 হাত চওড়া সরু খাদের উপরে, আগে তো বাঘ পড়েছে। তো যখন কলসটা ভেঙে পড়লো বাঘের মাথার উপর, যখন পড়লো ভেঙে গেল, এবার ভেঙে যাওয়ার ফলে তার বাঘের চোখ নাক মুখ সব কি হলো? মধু ছিটকে গেল, নাকে মুখে চোখে সারা মুখ নাক চোখ সব ছিটকে গেল কি? মধু ছিটকে পড়লো মধু। আর মুখে মধুবর্তী বাঘ কি করলো? চোখ মুখ মুচকে বেজায় ফোঁত করতে লাগলো। ফোঁত মানে কি? রাগের শব্দ বিশেষ, ক্রোধ রাগের শব্দ বিশেষ, ফোঁত রেগে গেছে বাঘ। যখন মুখে মধু পড়েছে আর বাঘ চোখ মুখ কুচকে, একদম চোখ মুখ কুচকে বেজায় কি করছে? রাগে ফোঁত করছে। ফোঁত মানে কি? রেগে যাওয়ার শব্দ বিশেষ, ফোঁত রাগে একদম ক্রুদ্ধ হয়ে গেছে বাঘ। যখনই তার ওই ছাড়া চোখ মুখ নাকে মধু ছিটকে পড়েছে, ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে যখন চারিদিকে মধু পড়লো চোখ মুখ নাক সব জায়গায়, এমনকি যখন মধু এসে মুখে পড়লো, ঠিক আছে, মুখে মধু পড়তেই বাঘ কি করলো? রাগে প্রচন্ড রেগে গেছে, দিয়ে রেগে যাওয়ার পরে যে শব্দটা হয় ফট করে আওয়াজ করছে বাঘ। তো এখানে শেষ হলো তোমাদের মধুমন্তে বাঘের মুখে। আমরা দেখতে পেলাম একটা খুব সুন্দর গল্প, শিবশঙ্কর মিত্রের লেখা। তোমাদের শিশুদের মনকে আকৃষ্ট করার জন্য তিনি লিখেছেন। এবং আমি জীবন পরিচিতিতে যখন শিবশঙ্কর মিত্রের জীবন পরিচিতি আলোচনা করেছিলাম, তখনই বলেছি যে সুন্দরবন নিয়ে তিনি অনেক বই লিখেছিলেন, ঠিক আছে, তো সেগুলো আলোচনা করেছি। তো আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। এরপরের ক্লাসে আমরা এর যে কোশ্চেন অ্যান্সার মানে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো পরের ক্লাসে। তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমি এখানে ক্লাস শেষ করবো।